এসব কি? কে করলো এগুলো? ঈশান সাড়া দিল না, শুধু হেসতে তুলে কাঁদতেই থাকলো। অরিন স্থির হয়ে দাঁড়িয়ে, চোখের সংখ্যা, ঠোঁট কাঁপছে, মুখে কোনো শব্দ নেই। অমিতের গলায় বার গর্জে উঠল। ঈশান! ঈশান চমকে উঠে তাকায়, চোখে ভয়, গলায় কাঁপুনি। টয় টয় পাপা, আমি আমি টই দিয়ে চপ। আঙ্গুল তুলে দেখিয়ে দেয় অরিনকে। ওই মেয়েটা সবাই আগে শুরুতে এসে। অমিত থেমে গেল, তার ভুরু কুঁচকে গেল, দৃষ্টি ঘুরে গেল অন্যদিকে, যেখানে দাঁড়িয়ে আছে অরিন। ছোট্ট এক রঙের আড়ালে ঢেকে যাওয়া অপরিচিত মুখ। রুক্ষস্বরে সে বলে, কে তুমি? তোমার এই রুমে আসার সাহস হয় কি করে? অরিনের শরীরে ভয়ের কাঁপন, মুখে জবাব নির্বাক। অমিত আবার গর্জে ওঠে। অ্যান্সার মি। অরিন শঙ্কা দৃষ্টি তুলে তাকায়, কাপা গলেই বলে। আমি শেষ করার আগেই অমিত বলে ওঠে, বুঝতে পেরেছি, তুমি ঈশানের সেই ফ্রেন্ড যাকে নিয়ে সে সারাক্ষণ প্যাচাল গায়। তুমি কি জানো এই রুমে অনুমতি ছাড়া ঢোকা মানা? সেটা তুমি যেই হও। ঈশান। অরিনের ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল জমে ওঠে। অরিন ছোট্ট গলায় ফিসফিসিয়ে বলে, থলি আঙ্কেল। শব্দটা অমিতের কাছে পরিচিত মনে হয়, তবু সে ঈশানের পানে তাকিয়ে বলে ওঠে। তুই মেঝেতে বসে কাঁদছিস কেন? ঈশান কেঁপে ওঠে। ও আমাকে যাটা দিয়েছে পাপা। অমিত রুক্ষ গলায় বলে। ধাক্কা দিয়েছে মানে কেন? অরিন তখন হঠাৎ চিৎকার করে ওঠে। ও আমার মামাকে দেয়নি বলেছে। পাপা আমি কিছু বলিনি, ও আগে তোমারা। ঈশান বলা শেষ করবে, ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে তুলি, মুখে উদ্বিগ্ন ভাব, কণ্ঠ কাঁপছে। স্যার, কিছু কি হয়েছে? এখান দিয়ে যাচ্ছিলাম। বাক্যটা শেষ হওয়ার আগেই তার চোখ ঘুরে গেল চারপাশে। পরিবেশ দেখে সে বিস্মিত। মেঝে জুড়ে রঙের ছোপ, ডেস্কে রঙে ভেজা কাগজপত্র, আর দাঁড়িয়ে আছে মিস্টার ওমস মানে অমিত। রক্তাপ চোখে নিঃশব্দ ঝড় ঘূর্ণি কাটছে। ঈশান কাঁদছে, অরিন ভয়ে গুটিয়ে আছে। অমিত হঠাৎ ঘুরে তুলির পানে তাকালো, রুক্ষ কঠিন কণ্ঠে বলে ওঠে। এটা কোনো ডে কেয়ার সেন্টার না মিস তুলি, যেখানে ইচ্ছা করলে যে কোনো স্থানে বাচ্চা এনে খেলাতে দিবে। এই মেয়ের মাকে এখনই ডেকে আনুন, এক মুহূর্ত দেরি না। একটা বাচ্চাকে সামলাতে পারেন না? শৃঙ্খলা ভদ্রতা শেখাতে জানেন না? কেমন মা তিনি দেখি আমি। এমন ইরেসপন্সিবল মানুষেরা কিভাবে এই কোম্পানিতে কাজ পায়, তাও আবার সঙ্গে বাচ্চা নিয়ে আসে? সে অরিনের পানে আরো ইঙ্গিত করে বলে। এই মেয়েটা আজকের মিটিংয়ের সব গুরুত্বপূর্ণ পেপারস নষ্ট করে দিয়েছে। এতদিনের সব প্রস্তুতি, আর এখন দেখুন এর ফলাফল। আজকের মিটিং স্থগিত করতে হবে। কোম্পানির আর্থিক ক্ষতি এখন কে পূরণ করবে জানেন? অমিতের কণ্ঠস্বর এতটাই ভারী যে গ্লাস ঘেরা দেওয়াল পেরিয়ে শব্দ ছড়িয়ে পড়ে কোম্পানির প্রতিটি করিডরে। স্টাফরা নিজেদের কাজ থামিয়ে চুপচাপ তাকিয়ে থাকে গ্লাসে আবদ্ধ অমিতের রুমের পানে। তবে কেউ সাহস পেল না এগিয়ে যাওয়ার। তারা জানে এই মুহূর্তে হয়তো অমিত এক প্রলয় ঝড়ের কেন্দ্রবিন্দু। তুলি ইতস্তত কণ্ঠে শুধু বলে, জি জি স্যার, আমি এক্ষুনি আরজু ম্যামকে ডাকছি। ডাকুন। অমিত সংক্ষিপ্তভাবে বলে, কণ্ঠে এমন এক নির্দেশের ভার যেন তুলি দেরি করলে ঝড় নেমে আসবে। তুলি প্রায় দৌড়ে বেরিয়ে গেল। অফিসের অন্য প্রান্তে নিজের কক্ষে বসে আজদিন তখন কিছু প্রিন্ট যাচাই করছে। তুলি এসে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, বিপদ, খুবই বিপদ হয়েছে। আজদিন বিস্ময়ে তাকায়, উঠে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? তুলি থেমে থেমে বলে সবটা। অরু ঈশান খেলতে খেলতে মিস্টার ওমসের কেবিনে ঢুকে পড়েছে। স্যারের অনুপস্থিতিতে পুরো কেবিন রঙের বন্যা বসিয়ে দিয়েছে। শুধু তাই না, আজকে মিটিংয়ে সকল কাগজপত্র নষ্ট করে ফেলেছে তারা। স্যার এখন খুব রেগে আছেন, আপনাকে এখনই ডাকছেন। আজিনের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কি? শব্দটা বেরোলো ঠোঁট ফাঁক করে। এক মুহূর্ত দেরি না করে সে কম্পিউটারে থাকা আজকের মিটিংয়ে ব্যাকআপ পিডিএফ ফাইলগুলো প্রিন্ট করে কাগজগুলো হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল তুলির সঙ্গে।
কয়েক মিনিট পর তুলে দরজা ঠেলে ঢুকে অমিতের কেবিনের পেছনে আজিন, বাইরে স্টাফদের মধ্যে গুঞ্জন। রুমের অবস্থা যেন যুদ্ধক্ষেত্র। আজিন যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস হারিয়ে ফেল। মেঝেতে ছোপ ছোপ রং ছড়িয়ে থাকা গোটা, এক কোণে দাঁড়িয়ে আছে রঙে ভেজা দুই শিশু, অরিন, ঈশান। দুজনে মুখ ভরা কান্না, চোখে ভয়ের ছাপ। একটু দূরে বেলকনি বড় দরজা দিয়ে বাহিরে পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে অমিত। সাপের মতো শ্বাস নিচ্ছে, তার শরীর যেন উত্তপ্ত আগুনের স্তব, যা নিমিষে পুড়িয়ে ছারখার করে দিতে পারবে সবকিছু। মাম্মা, অরিন মাকে দেখে আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে এসে জড়িয়ে ধরে হাঁটু, কান্না ভেজা গলেই বলে, মাম্মা আমি ইচ্ছে করলে করিনি এসব। দেখো না, ওই লাগি বদমেজাই লাক্ষর আঙ্কেলটা আমায় কিভাবে বকাবকি করছে। আজিন মেয়ের মুখ চেপে ধরে তাকে থামিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হয় ওরও, কিচ্ছু হয়নি। এভাবে কেন কথা বলছিস? এভাবে বড়দের নিয়ে কেউ মন্তব্য করে? লোকে পচা বলবে না? তারপর মাথা তুলে তাকায় সোজা অমিতের পানে। এখনো অমিত উল্টো দিকে তাকিয়ে। সরি স্যার, আজিনের গলা সামান্য কাঁপল। আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ও বাচ্চা মানুষ, আমার দায়িত্বহীনতার কারণে ও না বুঝে ভুল করেছে। আপনি প্লিজ রাগ করবেন না, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। অমিত নির্বাক, তার অবস্থান এখনো স্থির। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত সে। আজিন আরো বলে, আপনি হয়তো ভাবছেন আজকের মিটিং নিয়ে, কিন্তু দেখুন স্যার, আমার কাছে আজকের মিটিংয়ের সব কাগজের ব্যাকআপ কপি আছে, আমি প্রিন্ট করে এনেছি। অমিতের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটল। সে মুখ খুলল। আপনি যেহেতু এত রেসপন্সিবল নারী, তাহলে প্রশ্ন, আপনি বাচ্চাকে নিয়ে কোম্পানিতে কেন আসেন? এটা কি কোনো ডে কেয়ার সেন্টার নাকি কোনো শিশু বিনোদন কেন্দ্র? মিসেস আরজু, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যেখানে শৃঙ্খলা, পেশাদারিত্ব আর দায়বদ্ধতা প্রথম শর্ত। তার কণ্ঠে প্রতিটি শব্দ ছিল ছুরি ধার করা। আজিন মুখ নিচু করে শুনছিল, মুখ তুলে বলল, সরি স্যার। ঠিক তখনই অমিত মুখ ঘুরিয়ে নিল। দুজোড়া বিস্ময়কর চোখ এক হয়ে গেল এক নিঃশব্দ মুহূর্তে। চারপাশে সময় যেন থেমে গেল। 6 বছর পর দুজন মানুষ আজ আবার মুখোমুখি দাঁড়িয়ে। অমিতের ঠোঁট কাঁপল, চোখে বিস্ময়, মুখে অসম্পূর্ণ কথা। আজিনের চোখে কাঁপন। হাতের কাগজগুলো এক একে হাতছাড়া হয়ে রঙে ভেজা মেঝেতে পড়তে লাগলো। আর অমিত ফিসফিসে বলে ওঠে, তুমি? আজিনের নিঃশ্বাস যেন থেমে গেল, চোখে জল জমল, মুখে কাঁপন, তার ঠোঁট নড়ে। আপনি? অরিনের মাথা শক্ত করে ধরে নিজের মধ্যে আরও আঁকড়ে ধরে আজিন, যেন এই বাস্তবের ভারে সে ভেঙে না পড়ে। তবু তার মাথা খানিকটা চক্ক দিয়ে ওঠে। তবে মেয়ের সংস্পর্শে সে শক্তি খুঁজে পাচ্ছে। ভাবে, তাহলে ইনি এই OOS ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও মিস্টার ওমস? ঈশানের পানে তাকে। আর ঈশান ওনারই ছেলে? এই কয়েক বছরে তো দেখি উনি জীবনে অনেক দূরে এগিয়ে গেছেন। ধীরে ধীরে অমিত এগোতে থাকে, গলায় কাঁপন তার। বলে, তুমি এখানে আমার কোম্পানিতে? আজিনের গলা শুকনো, চোখে জল চিকচিক করে ওঠে। বলে, হ্যাঁ, সিনিয়র প্রোগ্রামিং ম্যানেজার হিসেবে কাজ করছি। একটু থেমে ক্লান্ত নিঃশ্বাস ফেলে সে আবার বলে, জানতাম না এটা আপনার কোম্পানি, জানলে কখনোই আসতাম না। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু সে হাসিতে যেন তিক্ততার আঁচ। দেখুন না, ভাগ্যটা আমার বেলায় কেমন নিষ্ঠুর। তুলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না সে। সামনে দুই মানুষ, যাদের চোখে একই সাথে বিস্ময়, অভিমান আর চাপা কষ্ট। অমিত কিছু বলতে চাইলে আজিন তার কথা থামিয়ে ধীরে মেয়ের হাত ধরে বলে ওঠে, প্লিজ এখন না, আমার মেয়েটা ভয় পেয়ে আছে। আমি এখন যেতে চাই। আপনি চাইলে অফিসের নিয়ম মেনে আমাকে কালই রিলিজ লেটার দিন, কিন্তু আজ আমি আর একটা কথা বলতে চাই না। ভুলে যান আমাদের দেখা হয়েছে, আমিও ভুলে যাই। মেয়ের হাত ধরে সে পিছন ফিরে দরজার পানে পা বাড়াতে দরজায় হঠাৎ শব্দ। রনি হম্বিতম্বি হয়ে দরজায় দাঁড়ায়, তার মুখে উৎকণ্ঠা। বলে, কি হয়েছে ভাই? সবার মুখ থেকে শুনেছি তুমি। বাক্যটা শেষ করার আগেই রনির চোখ পড়ে আজিনের মুখে। সে চেনা মুখ। এক মুহূর্তের জন্য রনি যেন বাকরুদ্ধ হয়ে যায়। অজান্তেই ফিসফিস করে বলে ওঠে, আজরিন। আজিন থমকে দাঁড়ায়, একবার তাকায় রনির পানে। তার চোখে
অপরিচিত মানুষ দেখার বিস্ময় নয়, বরং পুরনো দিনের ছায়া। এক মুহূর্ত চোখ থেকে সে চোখ মুছে মেয়েকে কোলে নেয়। কিছু না বলে সোজা লিফটের পানে পা বাড়ায়। তুলি স্তব্ধ, কি হচ্ছে কিছুই বোঝে না। অমিত নির্বোধের মতো। রনি অবশ্যই অমিতকে বলে ওঠে। ভাই আজরিন। অমিত আবেগগ্রস্ত হয়ে তখনও দাঁড়িয়ে। রনি তখন তার পানে এসে ধাক্কা দিয়ে বলে। ভাই আজরিন। অমিতের হুঁশ ফিরে। ওকে আটকাও ভাই, আজরিন চলে যাচ্ছে তো। রনি বলে ওঠে। অমিত হঠাৎই যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায়। সে লিফটের পানে আজরিনের পিছনে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। লিফট নিচে চলে যায়। সে দিশাহারা হয়ে পড়ে। লিফটের জন্য অপেক্ষা করে না সে। সিঁড়ি পেয়ে দৌড়াতে থাকে নিচের দিকে। ধাপে ধাপে নামছে সে। এদিকে আজরিন গাড়ির পার্কিং লট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর অমিত নিচে পৌঁছে দেখে আজরিনের গাড়ি প্রগতিতে ছুটল। অমিত কয়েকবার মীরা। বলে পিছন থেকে চিৎকার করে ওঠে, কিন্তু গাড়ি শূন্যে মিলে যায়। কপালে তার ঘাম। হাঁটু গেড়ে বসে পড়ে সে মেঝেতে। দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। কাঁপতে থাকা শরীর থেকে শুধু শব্দ বের হয়। আমি কি আবারও ওকে হারিয়ে ফেললাম? রনি ছুটে আসে, দেখে অমিত মেঝেতে বসে। সে ধীর পা ফেলে এগোয় অমিতের পানে। পেছন থেকে তার কাঁধে হাত রাখে। শান্ত স্বরে বলে। ভাই তুমি শান্ত হও, ওকে এবার আমরা হারাতে দেব না। অমিত কান্না মিশ্রণ কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে। রনি, আমি কি ওকে আবার পেয়েও হারিয়ে ফেললাম? রনি কণ্ঠে দৃঢ় করে বলে। না ভাই, এবার না, এবার আমরা কাউকে হারাতে দেব না। অমিত হঠাৎ মাথা তুলে, চোখে যেন আতঙ্ক মিশ্র স্মৃতি। রনি, মীরার ওই বাচ্চা মেয়েটা? রনি একটু ভেবে বলে। হ্যাঁ ভাই, ওর সঙ্গে একটা বাচ্চা মেয়ে, কিন্তু বাচ্চাটা কার? আমি দাঁড়িয়ে পড়ে, ঠোঁটে একটুখানি কাঁপা হাসি, যেন মর্মান্তিক আনন্দ আর যন্ত্রণার মিশ্রণ। বলে। রনি, ও আমার মেয়ে, আমার আর মীরার মেয়ে, আমাদের সম্পর্কের একমাত্র সুতো। রনি হতভম্ব। কি বলো ভাই, তুমি নিশ্চিত? এত বছর পর কিভাবে বলো এটা তোমার মেয়ে? যদি অমিত তার পানে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে রুক্ষ কণ্ঠে বলে। চুপ কর রনি, আমার মেয়েকে নিয়ে একটাও বাজে কথা শুনতে চাই না। রনির মুখ বন্ধ হয়ে যায়। অমিত গভীর নিঃশ্বাস নিয়ে বলে। আজ প্রথমবার আমি আমার মেয়ের মুখোমুখি হলাম, আর তাও ততক্ষণ আমি ওকে তুচ্ছভাবে কষ্ট দিয়েছি। নিজের সন্তানকে চিনি নাই, চিনেও বুঝি নাই। এসবের পরও মীরা, ও আমাকে ক্ষমা করবে? ও কি আমার কাছে ফিরবে? আজ আমার নিজের কাছেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। রনি। রনি স্তব্ধ। তারপর ধীরে নরম গলায় বলে। তাহলে ভাই তুমি কিভাবে আমাকে সেদিন আজরিন এমন ভাবে চলে যাওয়ার আসল কারণ এখনো বলনি? আজ তুমি আমাকে সবটা বলো ভাই। আজরিন কেন সেদিন আমাদের ছেড়ে চলে গেল? তুমি কি জানতে আজরিন তোমার বাচ্চার মা হতে চলেছে? কি হয়েছিল আসলে সেদিন? অমিত আর লুকিয়ে থাকতে পারে না। দীর্ঘ 6 বছর বুকের গহ্বরে জমে থাকা অনুশোচনার গল্প আজ প্রথমবার তার গলার ভেতর থেকে বেরিয়ে আসে ধীরে ধীরে। প্রত্যেকটি বাক্যে রনির চোখে বিস্ময়। তার মনে হয় যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। রনি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারে না, একটু নড়ে ওঠে। বলে। ভাই তুমি এত বছর ধরে এত কিছু একে সহ্য করলে, অথচ আমাদের একবারও বুঝতে দেওনি। পরিবারের সবাই শুধু তোমাকেই দোষী ভেবে গেল, তাও তুমি মুখ খোলার প্রয়োজন করনি। আমি তোমার এত কাছে থেকেও জানতাম না তুমি এত কিছুর মধ্যে। রনি তার কাঁধে হাত রাখে, গম্ভীর কণ্ঠে বলে। ভাই যা হয়েছে সেটা আর ফেরানো যাবে না, কিন্তু এখনো দেরি হয়নি। তুমি এখনো শক্ত হও, ওদের ফেরাও। আমি আছি তোমার পাশে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অমিত আসতে বলে। রনিও এবারে আর হারাতে দেব না। আমার মীরা আর আমার মেয়ে, ওরা এবার আমার কাছেই থাকবে। আমরা একসাথে থাকবো। ওকে কাঁদিয়েছি আমি, ওকে আর না। জানি ও এখন আমায় ঘৃণা করে, তবে ওর এই ঘৃণার দেওয়াল ভেঙে আমি আবার ভালোবাসার দেওয়াল গড়ব। ওর সাথে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করবই। রনি মাথা নাড়ে, নিঃশব্দে সম্মতি জানায়। দুজন নীরবে পিছনে ঘুরে দাঁড়ায়। তুলির হাত ধরে ঈশানের আগমন।
গতিসীমার অনেক উপরে ছুটছে আজরিনের গাড়ি। পাশের সিটে ছোট্ট অরিন, 5 বছরের মেয়ে, সিট বেল্ট বেঁধে চুপচাপ বসে আছে। জানে না মা কোথায় যাচ্ছে বা কেন এত দ্রুত যাচ্ছে। সে কেবল নরম গলাই বলে, মাম্মা তুমি কাঁদতো? আজরিন শুনছে কিন্তু যেন শুনছে না। বুকের ভেতর আগুনের মতো কাঁপন, শ্বাস নিতে কষ্ট, চোখে জল জমে আছে। সামনের রাস্তাটা কুয়াশার মতো ঝাপসা। ভেতরে ভেতরে নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো সে, অস্থির ভাঙ্গা কণ্ঠে, যা শুধু তার নিজের কানে পৌঁছায়। কেন এত বছর পর ওনার মুখোমুখি হলাম? কেন? তাও এমন বিবর্ণ সময়ে, যখন উনি জীবন নিয়ে এত দূর এগিয়ে গেছেন। এখন উনি একটা কোম্পানির মালিক, যেখানে যেখানে শত শত লোক তার নামে কাজ করে, যেখানে তার স্ত্রী আছে, সন্তান আছে। তাহলে কেন দেখা হলো আমার সাথে? তাও আবার এমন ভাবে। আজরিন গাড়ির গতি বাড়িয়ে দিল। স্পিড মিটারের কাঁটা ছুঁয়ে ফেললো শতক। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। মনে হলো বুকটা যেন থেমে যাচ্ছে, নিজেকে মানাচ্ছে। আর আমিও বা কেন এসব নিয়ে ভাবছি? সে নিজেকেই প্রশ্ন করলো, কেন কেন আমার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছে আমি আবার হারিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি? কিন্তু এমনটা তো হওয়ার কথা না। উনি যা খুশি তাই করুক, উনি বিয়ে করুক, ওনার বাচ্চা থাকুক, তাতে আমার কি? আমাদের তো 6 বছর আগেই সব শেষ। এখন তো উনি আর আমার কেউ না। কিন্তু তাও আমার কেন মন মানছে না? তার আঙ্গুলগুলো স্টিয়ারিংয়ে চেপে ধরলো এতটাই শক্ত করে যেন সেই চাপে নিজের কষ্টটাকেও থামাতে পারবে। অরিন ছোট্ট গলা, ভয় মেশানো কণ্ঠে বলে, মাম্মা গাড়ি থামাও না, আমি ভয় পাচ্ছি। আজরিন হঠাৎ চমকে তাকালো মেয়ের মুখের পানে। মেয়ের চোখে চোখ পড়তেই যেন মুহূর্তের জন্য তার সব কষ্ট মলিন হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। গাড়ির গতি ধীরে নামিয়ে আনলো। একটি মোড়ে গাড়ি দাঁড় করালো সে। তারপর মাথা নিচু করে বসে থাকে, চোখে অশ্রু, ঠোঁটে এক অসমাপ্ত দীর্ঘশ্বাস। পাশে অরিন মায়ের পানে তাকিয়ে মলিন স্বরে আবার বলে, মাম্মা তুমি কাঁদো কেন? আমি আছি না। আজরিন মেয়ের পানে তাকায়। তার কথার অশ্রুসিক্ত চোখে আজরিনের চেহারার অস্পষ্ট এক হাসি ফুটল। মেয়ের মাথার পানে সে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি জানি মাম্মা, তুমি আছো বলেই তো এখনো মাম্মা বেঁচে আছে। কথাটা বলে আজরিন শ্বাস নিচ্ছে ভারীভাবে। এক মুহূর্তে চোখ বন্ধ করে তারপর ফোনটা হাতে তুলে নেয়, মাহতাবকে কল দেয়। হ্যালো। মাহতাবের গলা শান্ত, নিশ্চুপ, সকালের মতো। আজরিনের কণ্ঠে রাগ আর কাঁপুনি মিশে বলে, ভাইয়া, তুমি কি জানো আমি আজ কার মুখোমুখি হয়েছি? কি হয়েছে আজরিন? তুমি কি জানো আমি কার কোম্পানিতে কাজ করতে সেই শুধু ইংল্যান্ড থেকে এসেছি? মাহতাবের দিক থেকে নিস্তব্ধতা। কিছুটা দম নিয়ে সে বলে, তুই কার কথা বলছিস? আজরিনের হাসি বের হয়, তিক্ত বিদ্রুপে ভরা। বলে, অমিত। আমি অমিত শিকদারের কোম্পানিতে কাজ করতে এসেছি ভাইয়া। অমিত, যে মানুষটার অবহেলায়, অবমাননায় আমি 6 বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, যে মানুষটা নিজের সন্তানের অস্তিত্ব পৃথিবীতে আসার আগেই মুছে ফেলতে চেয়েছিল, সেই মানুষটার। তার কণ্ঠ ভেঙে যায়, চোখ থেকে পানি ঝরে পড়ে গালে। কান্না গিলতে গিলতে আরও বলে, তুমি জানো আমি এখন ওনার নামও শুনতে পারি না। আর তুমি আমাকে ওনার কোম্পানিতে পাঠালে, তাও ওনার কর্মচারী হিসেবে। ভাই কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি পাঠিয়েছি। আজিনের চোখ বিস্ফোরিত, কণ্ঠে অবিশ্বাস। বলে, কি? তার মানে তুমি জেনে শুনে আমাকে পাঠালে? ভাই হয়ে এভাবে ঠকালে? বিশ্বাসের এই মর্যাদা দিলে? ভাইয়ের গলা নিচু তবুও দৃঢ়। হ্যাঁ বোন, আমি তোকে ঠকিয়েছি। তোর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি সবটাই করেছি যাতে তুই আর অমিত একবার অন্তত মুখোমুখি হতে পারিস। 6 বছর অনেক সময়, জীবনে অনেক সময় নষ্ট করেছিস। ভেবে দেখ, এখন হয়তো তোদের ভিতরে সব ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে। আজরিন চিৎকার করে ওঠে, তুমি কি পাগল? তুমি জানো না আমি কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে নিজের সন্তানকে একা বড় করেছি? তুমি জানো না আমি কেমন করে নিজের সবকিছু হারিয়ে বেঁচে আছি? গলার স্বর ভাঙতে ভাঙতে বলে ওঠে, আর আজ তুমি আমাকে তার সামনে দাঁড় করিয়ে দিলে, যার এখন পরিবার আছে, স্ত্রী, সন্তান। মাহতাব শান্ত স্বরে বলে, আমি জানি আজরিন, আমি সব জানি। কিন্তু বিশ্বাস কর, আমি এটা তোকে শাস্তি দিতে করিনি। আমি চাই তুই নিজের মাধ্যমে উত্তর পায়। হয়তো 6 বছর পর
তোদের গল্পটা এখন অন্যরকম হতে পারে। আজিন থেমে যায় কয়েক সেকেন্ড। জানালার বাইরে তাকায়, চোখ তার নির্দেশ ছাড়াই ঝাপসা হয়ে আসে। অন্যরকম? সে কটাক্ষ হাসি হেসে বলে, যে মানুষটা নিজের সন্তানের মুখ দেখতে চায়নি তাকে দিয়ে কি অন্যরকম গল্প লেখা যায় ভাইয়া? এখন যখন ওনার সব আছে, স্ত্রী, সন্তান। মাহতাবের গলায় কোমলতা, বলে, মানুষ বদলায় আজরিন, স্ত্রী সন্তান আছে ওর, সেটা হতে পারে সে এরকম পরিস্থিতিতে পড়ে গেছে, মনের বিরুদ্ধে গিয়ে এমন সম্পর্কে বেঁধে গেছে। তবে আমি মানি অমিত আজও তোকে নিয়ে ভাবে। তোর দূরত্ব ওর মনে ক্ষত তৈরি করেছে, আর তার থেকে দূরে গিয়ে তুইও একই ক্ষতে আক্রান্ত। আমি ভাবছিলাম হয়তো এই সময়টা তোদের দুজনের ক্ষত সরিয়ে দিতে পারবে, তাই তোদের কাছাকাছি আনলাম। আজিনের চোখে জল টলমল করে, গলায় কষ্ট জমে, বলে, সময় সময় ক্ষত সারায় না ভাইয়া, সময় কেবল শেখায় কিভাবে ক্ষত লুকিয়ে রাখতে হয়। ফোনের ওপারে দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। তারপর মাহতাবের গলা ভারী করে বলে, আমি আশা করেছিলাম তুই ওর চোখের দিকে তাকিয়ে বুঝবি, যে মানুষটা একদিন ভুল করেছিল আজ হয়তো সে নিজের ভুলের পড়ছে। আজিন ধীরে বলে, আর আমি যে 6 বছর ধরে পড়ছি, আমার হিসেবটা কে রাখবে? আর সে কিভাবে পড়ছে? তার স্বপ্ন ছিল একদিন বড় বিজনেসম্যান হবে, তার সেই স্বপ্ন পূরণ হলো, সন্তানের বাবা হলো, স্ত্রীও আছে, হয়তো আমার থেকেও রূপবতী, মায়াবতী, গুণবতী। ওনার এখন সবাই আছে, তাহলে পড়ছে কি করে? মাহতাবের কণ্ঠ নরম হয়। তোর কষ্ট আমি জানি আজরিন, কিন্তু অন্তত একবার নিজের চোখে দেখ, ও কি সত্যিই আগের মতো আছে? ও কি আসলে মুখে আছে, সুখে আছে? তোর স্থানে অন্য কাউকে বসিয়েছে? তুই যা দেখছিস তা কি ঠিক দেখেছিস? সব বাদ, আমি শুধু এখন একটাই চাচ্ছি, তোর আর অমিতের গল্পটা সমাপ্ত না থাকুক, কারণ এখন তোদের মেয়ে বড় হচ্ছে, তোদের জন্য ওর জীবন কেন নষ্ট হবে? ও যখন 2 দিন পর ওর বাবাকে নিয়ে প্রশ্ন তুলবে, তখন তুই কি জবাব দিবি? কত নারী আছে যাদের দিন রাত কাটে স্বামী অত্যাচারে, তবুও তারা স্বামীর বদলতে পড়ে থাকে, সন্তানের কথা ভেবে হলেও। আজরিন ফোনটা চেপে ধরে কটাক্ষ হাসি হেসে বলে, মেয়েরা স্বামীর অত্যাচারের পরেও তার পদতলে পড়ে থাকে। ভাইয়া তুমি ভুল, পদতলে তো সেই মেয়েই পড়ে থাকে যার নিজের পদতলের নরম চোরাবালির মতো। আর আমার মাটি এতটাও নরম না যে স্বামীর পদতলে পড়ে থাকতে হবে। আমার মেয়ের জন্য হলেও আমি সবার কাছে আজরিন, তবে আমার মেয়ের কাছে আমি ওর মা, আমি ওর বাবা। চুপ করে থাকে মাহতাব। গাড়ির জানালা দিয়ে আলো আজিনের মুখে পড়ে জ্বলন্ত কষ্টের মতো উজ্জ্বল। শেষে ধীরে সে বলে, তুমি ভুল করলে ভাইয়া, আমি হয়তো ওর সামনে দাঁড়িয়েছি, কিন্তু এবার আমি পেছনে ফিরবো না। এই গল্পটা 6 বছর আগে আমি শেষ করে বেরিয়েছি, তোমার আশা মতো না, নিজের মতো করে। এই 6 বছরে হয়তো তুমি ভুলে গেছো ওই দিন আমি ডিভোর্স পেপারে সই করে ওনার সাথে সব বন্ধন ছিন্ন করে তবেই এই দেশ ছেড়েছি। উনি হয়ে গেলেন মুক্ত পাখি, তাই তো এখন উনি অন্য কারো। এতে অবশ্য আমার কিছু যায় আসে না, ওনার মুখোমুখি হতেও আমার কোনো কালই ভয় ছিল না। তবে আমার ভয় ছিল আমার মেয়েকে নিয়ে। আমি কখনো চাই না আমার মেয়ে ওনার মুখোমুখি হোক, আর এটার জন্য হলেও আমি আবার সব ছাড়বো। মাহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল আজরিন। গাড়ির ভেতর নিস্তব্ধতা। আজিন দুহাত দিয়ে স্টিয়ারিং ধরে, চোখে দৃঢ়তা ফিরে এলো। তার গাড়ি ছুটছে এদিকে। কেবিন চুপচাপ। ঈশান একপাশে বসে নিজের মতো করে খাবার খাচ্ছে। অমিত আর রনি দুজনে একসাথে বসে আছে। তবে রনি ঈশানের পানে তাকিয়ে, দুজনের ভাবনায় ডুবে। রনি হঠাৎ অমিতের চোখে চোখ রেখে বলে ওঠে, ভাই আজরিন হয়তো এখনো ঈশানকে নিয়ে ভাবছে। যদি ওর মনে এখনো তোমার প্রতি এক ফোঁটা মায়া, ভালোবাসা, অধিকার খাটানো মন মানসিকতা নাও থাকে, তবুও আমি নিশ্চিত ও এখনো ঈশানকে নিয়ে ভাবছে, আর বিষয়টা ওর মনের উপর বড় সড়ো একসেপ্ট ফেলছে। অমিত খানিক চুপ থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, ঠিক বলছিস, আজরিন যে এখন ঈশানকে নিয়ে ভাবতে পারে এটাই স্বাভাবিক। রনি চিন্তিত হয়ে বলে, যাক, আজরিন নামটা তোমার মুখ থেকে শুনলাম। অমিত চোখ রাঙিয়ে রনির পানে তাকায়। রনি ঝটপট বলে ওঠে, রেগে গেলে কেন? অবাক করে দিলে তাই বললাম। বাদ দাও, এখন তাহলে কাজের কথা আসা যাক। আমরা এখন কি করব? এখন তো ওকে ফেরানো
কঠিন হয়ে গেছে, তাই না? অমিত উঠে দাঁড়ায়, কয়েক পা এগিয়ে বেলকুনির বড় দরজার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের রাগ নিয়ন্ত্রণ করে একটু ভেবে মলিন স্বরে বলে, কি আর করব, আমি ওকে সবটা বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবে। রনি উঠে গিয়ে অমিতের কাঁধে হাত রাখে, কণ্ঠে নম্রতা নিয়ে বলে, তুমি নিশ্চিত তো ভাই আজরিন তোমাকে বুঝবে? এটা কোনো এমন বিষয় না যে ছোট্ট বাচ্চার প্রিয় খেলনা ভেঙে গেলে আর তুমি তাকে বুঝবে। সেম আরেকটা খেলনা তোমায় এনে দিব আর সে বুঝবে। ভাই, মেয়েরা স্বামীর দেওয়া সব কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। অমিতের মুখে রাগ মিশে গেল, নিজের উপরই যেন ক্ষোভ, বলে, তাহলে এখন আমার ওকে সবটা বুঝিয়ে বলা ছাড়া আর কি করার আছে রনি? যেদিন ঈশানের গল্প আমার জীবনের অধ্যায় এলো, আমি এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম যেখান থেকে বের হওয়ার উপায় ছিল না। সেদিন যদি সেই দিনটা না আসতো তাহলে হয়তো আমার জীবনটা আজ সহজ হতো। নিয়তি আবার আমাকে আজরিনের সামনে এনেছে, কিন্তু এবার মিলনটা সহজ করে দেয়নি। আমি কি এতই পাপী যে আমার জন্য এটা প্রাপ্য ছিল? রনি শান্ত কণ্ঠে বলে, শান্ত হও ভাই, দেখা যেহেতু হয়েছে তাহলে তোমাদের মিলন হতে পারে। এখন তোমরা দুজন সমুদ্রের দুই পারে, কিন্তু তোমাদের মাঝে সেতু আছে তোমাদের মেয়ে। এখন এত ভেবো না। আজরিন ওর যাবতীয় সব কিছু ফেলে আজ চলে গেছে, কাল আবার ওকে অবশ্য কোম্পানিতে আসতে হবে। কাল ওর মুখোমুখি হও, তারপর যা হওয়ার হবে। অমিতের চোখে হঠাৎ দৃঢ়তা ফুটে ওঠে, বলে, যা হওয়ার হবে কি রনি? আজরিনকে, আমার মেয়েকে পাওয়ার জন্য যদি আমাকে সব হারাতে হয় আমি হারাবো। ধ্বংসের শেষ কিনারায় যেতে হবে, আমি যাব। তবুও আমার ওদেরকে চাই, চাই মানে চাই। আমি এবার সব করব, নিজের সবটা দিয়ে। কেবিনে আবার নীরবতা, অমিত মধ্যে অস্থিরতা। গলায় থাকা টাইটা টানতে টানতে সে আবার নিজের চেয়ারে এসে বসে, মুখে এক মৃদু ক্লান্তি, চোখে গভীর প্রতিজ্ঞা। আমি আগে ওর সামনাসামনি হই রনি, এবার আমি সব বলবো যা কিছু লুকিয়েছিলাম। যদি ওর মনের ভাঙন সারাতে সময় লাগে আমি অপেক্ষা করব। যদি ওর মনে আমার জন্য আর জায়গা না থাকে তবুও আমি চেষ্টা করে যাব, কারণ আমি আজরিন আর আমার মেয়েকে চাই। তুমি যদি চেষ্টা করো ভাই, আমি তোমার পাশে আছি। যে যাই বলুক, যে যাই করুক, তুমি এখানে। গত বিকালে নুরি গ্রাম থেকে ফিরে রাতে আজরিন ঠিকমতো ঘুমায়নি। সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছে আর না, সব কিছু জানা পরও আর অমিতের কোম্পানিতে কাজ নয়। সকালে মেয়েকে নুরির কাছে রেখে নিজেকে অনেক কষ্টে সামলে কোম্পানিতে আসে সে। নিজেকে প্রতিজ্ঞা করেছে আজ দুর্বল হবে না, চোখে জল আনবে না, অমিতের সামনে এক ফোঁটাও আবেগ দেখাবে না। করিডোরটা শান্ত, বেশিরভাগ এমপ্লয়ি এখনও আসেনি। নিজের কেবিনে পানে যেতে যেতে আজরিন আর চোখে তাকায় অমিতের কেবিন পানে, দরজা বন্ধ। মুহূর্তের জন্য বুকটা কেঁপে ওঠে তার। সে দ্রুত মুখ ফিরিয়ে নিজের কেবিনে ঢুকে পড়ে। কালকে রেখে যাওয়া ব্যাগটা খুলে জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। সবই ঠিক আছে, কিছু বদলায়নি বা সরানো হয়নি। তবু তার মনে একটা অদ্ভুত অনুভূতি, যেন ব্যাগে কেউ হাত দিয়েছে। তবে মাথা ঝাঁকিয়ে সেই ভাবনাটা দূরে সরিয়ে দিল সে, নিজেকে বোঝায়। না, হয়তো ভুল ভাবছি। তারপর গভীর শ্বাস নিয়ে ব্যাগটা গুছিয়ে কাঁধে তোলে, হাতে কয়েকটা কাগজ তার। দরজার পানে এগোয়, কিন্তু ঠিক দরজার কাছে এসেই হঠাৎ সে থেমে যায়। নিজের অজান্তে একবার পেছন ফিরে তাকাই, চোখে হালকা কষ্ট, ঠোঁটে অজানা দুঃখের ছায়া। তারপর সব কিছু গিলে নিয়ে মাথা উঁচু করে কেবিন থেকে বেরিয়ে যায়। এখন গন্তব্য তার অমিতের কেবিন। অমিতের কেবিনের সামনে এসে দাঁড়ায়, দরজাটা লাগানো। তার বুকের ভেতর হৃৎপিণ্ড জোরে ধকধক করছে, হাতে থাকা কাগজগুলো হালকা কাঁপছে। সে ভাবলো ফিরে যাবে, কিন্তু পরের মুহূর্তে নিজেকে সামলে বলে, না, এটাই শেষ, এবারই শেষ মুখোমুখি হওয়া। দরজায় 3 বার টোকা দেয় সে, কোনো সাড়া নেই। আরও একবার ধীরে টোকা দেয়, তবু চুপচাপ। তখন সে ধীরে দরজা ঠেলে একটু ফাঁক করে ভেতরে উকি দেয়। দেখে অমিত চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছে। আজরিন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। অমিতের মুখটা আগের মতোই, শুধু চেহারায় এখন একটু বয়সের ছাপ পড়েছে।
তবে সৌন্দর্য আগে থেকে একটু কমেনি, বরং বয়সের সাথে সাথে আরও বেড়েছে। এরপর আজদিন নীরবে ঢুকে ডেস্কের পানে এগিয়ে যায়। আসলে আজদিন শেষবারের মতো অমিতের কাছে এসেছে নিজের রেজিগনেশন লেটার জমা দিতে। তবে অমিতকে এভাবে ঘুমন্ত দেখে সে দ্বিধান্বিত হয়ে যায় তাকে জাগাবে কিনা। অনেক ভেবে সে সিদ্ধান্ত নেয় অমিতকে না জাগিয়ে একটা চিঠি রেখে যাবে। এতে করে তার আর অমিতের মুখোমুখি হতে হবে না। যে ভাবনা সেই কাজ খুবই আলতো করে সে ডেস্কের একটা চেয়ার টেনে বসে। প্রথমে রেজিগনেশন লেটার রাখে, তারপর কলম হাতে নেয়। কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ ফাঁকা পৃষ্ঠা চেয়ে থাকে, তারপর ধীরে ধীরে লেখে।